সময়টা বর্ষাকাল। কোনো এক দুপুরে ওর বাসায় খবর এসেছিল। খবরটা শুনে ওর মা বাবা তড়িঘড়ি করে রওনা হয়েছিল ভোটমারির উদ্দেশ্যে। সেখান থেকে বাবুরহাট, কারণ আব্দুল্লাহর দাদা অসুস্থ। এখানে বলে রাখা ভালো যে ওর দাদার বাড়ি কালীগঞ্জ উপজেলার বাবুরহাট নামক জায়গায়। দুপুরবেলা আনুমানিক 1টার দিকে বাসা থেকে বের হয়েছিল আব্দুল্লাহর বাবা মা। পাটগ্রাম বাস স্টেশনে এসে বাসে উঠে চলে এসেছিল ভোটমারিতে। সেখানে নেমে ভ্যানে করে পৌঁছেছিল দাদুর বাড়িতে। বাস থেকে নেমে যে রাস্তা ধরে যেতে হয় তার পুরোটাই মাটির রাস্তা। বর্ষাকাল হওয়াতে বলা যায় পুরো রাস্তা কর্দমাক্ত। এজন্য বাড়িতে পৌঁছাতে বেশ সময় লেগেছিল 2 ঘন্টার মতো ভ্যানে করে। সময় আনুমানিক 3:30 হবে। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর বাড়ি থেকে কল করে জানিয়েছিল আব্দুল্লাহকে যে ওর দাদা মোটামুটি ভালো, কিন্তু এর কিছুক্ষণ পর খবর পেয়েছিল ওর দাদা আর নেই, পরলোক গমন করেছে। আব্দুল্লাহ তৎক্ষণাৎ আর দেরি না করে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ওর বাড়ির পাশের এক মসজিদের এক ইমাম সাহেবের সাথে রওনা হয়েছিল দাদার বাড়ির উদ্দেশ্যে। সময় তখন 7:30। রাত ও গ্রামের ব্যাপার, তাই বাস থেকে যেখানে নেমেছিল সেখান থেকে দাদার বাড়িতে যাওয়ার জন্য কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না। আব্দুল্লাহ আর পরিচিত সেই ইমাম সাহেবের কাছে হ্যান্ডসেট থাকাতে আব্দুল্লাহর ছোট চাচাকে কল করে বলেছিল সেখানে থাকতে, কারণ উনি এসে তাদেরকে নিয়ে যাবেন মোটরসাইকেলে করে। মোটরসাইকেল হওয়াতে দ্রুতই চলে এসেছিল, কিন্তু রাস্তা খারাপ ও মোটরসাইকেলের কন্ডিশন অনুযায়ী ওর চাচা দুজনের একজনকে নিয়ে যেতে পারবে বলে জানিয়েছিল। তাই আব্দুল্লাহকে রেখে সেখানে আবার ফিরে আসবে অপেক্ষা করতে বলে ইমাম সাহেবকে নিয়ে রওনা হয়েছিল বাড়ির উদ্দেশ্যে। এদিকে আব্দুল্লাহ যেটা করেছিল, নির্জন এলাকাতে অস্বস্তি বোধ করাতে একাই হাঁটতে শুরু করেছিল দাদার বাড়ির উদ্দেশ্যে। সে দাঁড়িয়েছিল একটা দোকানের টিনের, আর সাথে সাথেই শুয়ে পড়া বাঁশগুলো স্বাভাবিক হয়ে উঠছিল, অর্থাৎ আগের মতো দাঁড়িয়ে গিয়েছিল। একটা কথা যে আব্দুল্লাহ এর পরেও এমন অস্বাভাবিক পরিস্থিতিতে পড়েছিল অন্য একটা ঘটনাতে ওর জীবনে, কিন্তু এমন অবস্থায় ওর মন পুরোপুরি ঠিক থাকে না। কি হচ্ছে তা তার মাথায় আসে না, সে বুঝতে পারে না যে এটা একটা অস্বাভাবিক ঘটনা ঘটল, সেটাই বোঝাতে চেয়েছেন। সে বাঁশঝাড় পার হওয়াতে দেখতে পায় দাদার বাড়ি থেকে 100 মিটার দূরত্বে তার অবস্থান। দেখা যাচ্ছিল বাড়িটা আবছা আবছা। ভাবনার বিষয় হলো, যেখানে ভ্যানে সময় লাগে প্রায় 2 ঘন্টা, সেখানে তারও বেশি সময় লাগার কথা হেঁটে যেতে, অথচ তার ধারণা 30 মিনিটও লাগেনি। যখন দেখতে পেয়েছিল তার দাদার বাড়ি, আর কিছু চিন্তা না করে দৌড়ে চলে গিয়েছিল বাড়ির ভেতরে, আর ওর বাবাকে দেখে জড়িয়ে ধরে কান্না করছিল। এখানে ভয় না, দাদার প্রতি আবেগপ্রবণ হয়ে দৌড়িয়েছিল। এরপর দাদার শেষ কাজ সম্পন্ন করে সকালে ওর চাচা জানতে চেয়েছিল কিভাবে এত তাড়াতাড়ি আসা সম্ভব হয়েছিল, এবং এটাও বলেছিল যে সে আব্দুল্লাহকে আনতে গিয়েছিল। আব্দুল্লাহ রাতের কথা যতদূর মনে করতে পারল তা প্রকাশ করল। ওর কথা শুনে রীতিমতো অবাক হবার মতো অবস্থা। আশ্চর্যজনক এবং রহস্যময় একটা ঘটনা ঘটে গেছে। এরপর 2 বছর কেটে গেছে। সাল 2010। আব্দুল্লাহ সাক্ষী হয় আরও একটি ঘটনার। ওর 4-5 জন বন্ধু সহ পেয়ারা পাড়ছিল। সে গাছের নিচে বাঁশের তৈরি বেড়া ছিল, যেটার ওপরের দিকে বের হয়ে যাওয়া বাঁশের মোটা পাতির বা বাতার মাথাগুলো ছিল বেশ সূচালো। কেউ যদি গাছ থেকে সেটার উপরে পড়ে তাহলে সেখানে গেঁথে যাওয়ার আশঙ্কা থাকে বা জখম হবার। পেয়ারা পাড়তে সে বেশ উঁচু ডালেই উঠেছিল এবং সেখান থেকে কোনো কারণ ছাড়াই সে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যে সবাই আতঙ্কিত হয়ে ওঠে, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো আঘাত পাওয়া ছাড়াই সে মাটিতে এসে পড়ে। পরবর্তীতে ওর কাছ থেকে জানতে পারা গিয়েছিল যে সে যখন পড়ছিল তখন সেটা উপলব্ধি করেছিল কেউ একজন তাকে 2 হাতে কেউ যদি টিনে হেঁটে বেড়ায়, গা ঘেঁষে গেলে যেমন হয় সেই রকম শব্দ। এত কিছুর পরেও আব্দুল্লাহ অন্যদের সঙ্গে থাকতো। তারা সেই প্রাচীরের ভেতরে ক্রিকেট খেলতো, কখনো রাতেও খেলতো লাইট জ্বালিয়ে। একদিন দিনের বেলা ক্রিকেট খেলতে বল প্রাচীর টপকায় বাইরে এক জঙ্গলের ভেতর
পড়ে যায় সেই বলটি। বল কুড়াতে দেয়াল টপকিয়ে যায় আব্দুল্লাহ। জঙ্গলের পাশে ছিল পরিত্যক্ত টয়লেট। আব্দুল্লাহ জঙ্গলের ভেতরে বল খুঁজতে খুঁজতে দেখতে পেয়েছিল সেই পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে দুইটা বাচ্চা বের হয়ে আসছে। বাচ্চা দুটো এত ছোট ছিল যে তারা হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছিল। টয়লেটের ওপর থেকে নিচে নামার যে সিঁড়ি ছিল সেই সিঁড়ি দিয়ে একটা বাচ্চা নেমে এসে আব্দুল্লাহ দেখে বল নিয়ে আসে আর হাত বাড়িয়ে বল নিতে বলছিল, ভাইয়া এই যে বল। বাচ্চাটা যখন বলছিল ভাইয়া এই যে বল, তখন দুটো বাচ্চাই একসাথে আব্দুল্লাহর দিকে খুবই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। আগেই জানিয়েছি যে আব্দুল্লাহ এমন অস্বাভাবিক পরিস্থিতিতে পড়লে ওর মাথায় স্বাভাবিক চিন্তা কাজ করে না, একটু ভালো মন্দ চিন্তার বাইরেই থাকে। বাচ্চাটা যখন ওভাবে বল নিয়ে এসেছিল তখন আব্দুল্লাহ বল নিতেই এগোচ্ছিল। ঠিক তখন আব্দুল্লাহ বুঝতে পেরেছিল ওর বাম দিকে কেউ একজন সাদা কাপড় পরিহিত দাঁড়িয়ে বলেছিল, এই আব্দুল্লাহ কই যাও। আব্দুল্লাহ স্পষ্ট দেখতে পায় তাকে এবং কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পরে সবাই ঘটনা জানতে পারে। ওর মেসে 3টা রুম ছিল, এর মধ্যে একটাতে এক জায়গায় এক বেডে প্রতি রাতে 2টা থেকে 3টার মধ্যে বেডটা কেঁপে উঠত। প্রতি রাতেই যদি বিছানা বা বেড চেঞ্জ করা হতো, অর্থাৎ ওই জায়গায় অন্য কোনো বেড আনা হতো, তবুও প্রতি রাতে ঠিক ওই সময়ে বেড কেঁপে উঠত। অন্য এক রুমে এক বিছানায় যেই থাকতো তাকেই রাতে বোবায় ধরত, অর্থাৎ বিজ্ঞানের ভাষায় যেটাকে স্লিপিং প্যারালাইজড বলা হয়। প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন এটা অবশ্যই হতো। আর বাকি যে রুম ছিল একটা, সেটাতে রাতে খুবই খারাপ ধরনের স্বপ্ন দেখাতো। পরবর্তীতে এসবের জন্য মেস মালিক কোনো ব্যবস্থা নিয়েছিল কিনা জানা নেই এখন পর্যন্ত। মেসে থাকাকালীন সময়ে আব্দুল্লাহ একবার বাসা পাটগ্রামের উদ্দেশ্যে বগুড়া রেল স্টেশন থেকে ট্রেনে উঠেছিল। লোকাল ট্রেন রাত 8টায় ছাড়ার কথা। ট্রেনে উঠে ট্রেনের শেষের দিকে দ্বিতীয় কামরায় বসে সে। অল্প কিছু লোক জায়গায় জায়গায় নামতে নামতে একসময় ট্রেনের সেই কামরা পুরোটাই ফাঁকা হয়ে যায়। জায়গাটা হলো লালমনিরহাট স্টেশন। আব্দুল্লাহ ফাঁকা কামরায় থাকতে না চেয়ে সে ভাবল, মানুষ যে কামরায় আছে সেই কামরায় গিয়ে উঠি। তো সে উঠল প্রথম বগিতে। সেই বগিতে কিছু লোক ছিল, তারাও সব নেমে যাওয়াতে রইসবাগ নামক একটি জায়গায় ট্রেন আসলে সেই বগিটাও ফাঁকা হয়ে যায়। সে বসেছিল যেদিকে, মুখ করে সেদিকে শেষের দিকে লক্ষ্য করেছিল হঠাৎ কিছু লোকের উপস্থিতি, কিছু লোকের সরগম। কিন্তু লোক থাকার কথাই নেই, কারণ চলন্ত ট্রেন কিছু দূর যাবার পরে যে গতি ওঠায় সেখানে নতুন করে কোনো লোক ওঠা অসম্ভব। অথচ 3 বা 4 জনকে সে দেখতে পেয়েছিল। গা ছমছমে ব্যাপার একটা, কেউ বসে আর কেউ দাঁড়িয়ে কথা বলছিল। বিষয়টা স্বাভাবিকভাবে নিজের মতো করে নিয়ে বসেছিল সে। একটু পর বুঝতে পেরেছিল ও ছাড়া আর কেউ নেই বগিতে। ট্রেন চলছিল ঠিকঠাক। আব্দুল্লাহ আবার কিছু লোকের সরগম শুনতে পায়, বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। সে সেদিকে তাকাতে চিন্তা করতেই পাশ থেকে একজন সেদিকে তাকাতে নিষেধ করেছিল। কে তাকে নিষেধ করছে সেটা দেখতে আব্দুল্লাহ তাকালো। সে দেখতে পেয়েছিল যে তার পাশে বসে আছে, তার হাতের পাশেই, কিন্তু ট্রেনের অন্যদিকে জানালার পাশে বাইরের দিকে বসেছিল সেই বৃদ্ধটি, যাকে এর আগেও সে বিভিন্ন পরিস্থিতিতে দেখেছে। ট্রেনের ভেতরে যে লাইটগুলো সেগুলোর ভোল্টেজ আপ ডাউন করছিল, এজন্য স্পষ্টভাবে সে দেখতে পায়নি সেই বৃদ্ধকে। স্বভাবতই আব্দুল্লাহ আর চিন্তা করল না যে কেমন করে সেখানে আসলো। এরপর আব্দুল্লাহ তার সাথে থাকা ব্যাগ নিয়ে সেই বৃদ্ধের কাছে বসেছিল। কিছুক্ষণ থাকার পর সেখানে ভালো লাগছিল না তার, এই জন্য সে আগের জায়গায় চলে গিয়ে বসেছিল। জানালার দিকে মুখ করে বাইরে অন্ধকারের দিকে তাকিয়েছিল। চলতে চলতে টের পেয়েছিল সেই বৃদ্ধসহ ওই লোকগুলোর উপস্থিতি আর নেই। কোনো কথা নাই, একদম নিঃশব্দ ট্রেনের ভেতর, সবাই গায়েব। আবারও রক্তহীন করা পরিবেশ। এরপর ট্রেন যখন কালীগঞ্জ নামক স্টেশনে, তখন ওই বগিতে কিছু লোক উঠেছিল। এরপর পাটগ্রামে আসে কোনো সমস্যা ছাড়াই। লোকাল ট্রেন হওয়াতে অনেক রাতে নামতে হয়েছিল স্টেশনে। রাত তখন
একটা দুইটা। স্টেশন থেকে বাসায় ফেরার পথে শহরের ভেতরে কিছু বখাটেদের খপ্পরে পড়েছিল এবং টাকা সহ বিভিন্ন কিছু তারা হাতিয়ে নেয়। আব্দুল্লাহ তখন বলেছিল, সকাল হলেই খবর পাওয়া যাবে তোমরা কারা। ওর এই কথায় ওই দলের একজন আব্দুল্লাহর চেহারায় আলো জ্বালাতেই চিনতে পারে এবং ওকে ছেড়ে দেয় এবং যা নিয়েছিল তা ফিরিয়ে দেয়। এরপর সে বাসায় ফেরে আর কোনো সমস্যা ছাড়াই। এই ছিল ঘটনা, যে ঘটনাটির প্রতিটি অস্বাভাবিক পরিস্থিতিতে কেউ না কেউ এসে অথবা কেউ একজন এসে বিপদ থেকে উদ্ধার করেছিল। আসলে কে ছিল সেই বৃদ্ধ? এটাই প্রশ্ন। কোনো ফেরেশতা নাকি ভালো কোনো জিন যে আব্দুল্লাহর জন্য এসেছিল? আব্দুল্লাহ ওর দাদাকে খুব ভালোবাসতো, এই জন্য হয়তো আধ্যাত্মিক কোনো ব্যাপার ছিল ওর দাদাকে ভালোবাসার বিপরীতে আল্লাহর আদেশে আব্দুল্লাহ এখনো মাঝে মধ্যে বড় কোনো বিপদে পড়লে সেখান থেকে রক্ষা। তার কথা নানিজান ফেলতে পারেননি। রেডি হতে সবকিছু গোছগাছ করতে সময় লাগলো। তারা শেষ বিকেলে রওনা দিল, যেহেতু পাশের গ্রামেই বাড়ি, তাই বেশি সময় লাগতো না সেই সময়। তখন যোগাযোগ ব্যবস্থা যদিও বেশি ভালো ছিল না। মেঠো পথে হেঁটে হেঁটে ভাই বোন বাড়ির দিকে রওনা হলো। পথের ধারে এক জায়গায় ছিল একটা ফুলের গাছ। সেখানটা খুব ভয়ানক একটা জায়গা ছিল। দিনের বেলায়ও মানুষ হেঁটে যেতে পারত না। যারাই যেত তাদের সাথে ভয়ানক কিছু না কিছু ঘটতই। নানিজান আর তার ভাই যখন সেই জায়গার কাছ থেকে যাচ্ছে তখন প্রায় সন্ধ্যা। এমন সময় কিছু দূরে তারা দেখল সাদা শাড়ি পরা কোনো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। অবয়বটি যেন কয়েক হাত ওপরে ভাসছে। সন্ধ্যার আবছা অন্ধকারে তার পরনের শাড়ি থেকে যেন তীব্র সাদা আলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। নানিজান আর ভাই যত এগোচ্ছে ততই অবয়বটা বড় হচ্ছে। একসময় এত বড় হয়েছে যে পাশের তাল গাছে তার মাথা ঠেকেছে। তার চেহারা দেখা গেল না। নানিজান বুঝতে পারলো এটা কি, কিন্তু তার ভাইকে কিছু বুঝতে দিল না। একটা সময় রাস্তা থেকে না গিয়ে তারা পাশের ধান ক্ষেতের আইল ধরে বাড়ির দিকে এগোচ্ছে। একটা সময় নানিজান পেছন ফিরে যা দেখলো তা দেখে তার বুক আঁতকে উঠল। অবয়বটা আরো আরো লম্বা হয়েছে। তার চোখ মুখ যেন আগুনের মতো জ্বলছে আক্রোশে। এটা দেখে তিনি আর তার ভাই প্রাণপণে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে তারা ক্লান্ত। জমির আইল ধরে যখন বাড়ির কাছে তারা আসলো, সর্বশক্তি দিয়ে সবাইকে ডাকতে শুরু করলো। পেছনে সেই অবয়বটা প্রবল আক্রোশে তখনও এগিয়ে আসছে। বাড়ির লোকজন তাদের ডাক শুনে ভাবলো তারা হয়তো ডাকাতের হাতে পড়েছে। গ্রামে তখন ডাকাতের আতঙ্ক। বাড়ির লোকজন যখন আসলো তারাও সাদা শাড়ি পরা অবয়বটাকে দেখে ভয় পেল। একটা সময় অবয়বটা আস্তে আস্তে যেন হাওয়ায় মিলিয়ে গেল। নানিজান ও তার ভাই সবাইকে ধরে বাড়িতে নিয়ে আসলো। ঘটনাটি এখানে শেষ হলে পারত, কিন্তু সেই ঘটনার প্রায় 30 বছর পরের ঘটনা। নানিজান আর তার ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটির পর আমার নানিজান আমার মা আমার মামাকে নিয়ে শহরে আসলো। এরপর আমার মায়ের বিয়ে হয়। আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হই, বড় হই, আর নানিজান বৃদ্ধ হন। আমরা আমার পরিবার আর নানিজানরা পাশাপাশি থাকতাম। আবার সেই এক চৈত্র মাসে কোনো একদিন প্রচণ্ড গরম। আমার মামা রাত করে বাসায় আসাতে তিনি বারান্দায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করত। একদিন রাত প্রায় 12টার দিকে বারান্দা থেকে কিছু দূরে তিনি আবার সেই সাদা শাড়ি পরা অবয়বটিকে দেখলেন, কিন্তু নানিজান কিছু বুঝতে পারলেন না। তিনি উঠে সামনে এগোতেই অবয়বটা বড় হতে থাকে। তার বুঝতে বাকি রইল না এটা সেই সাদা শাড়ি পরা অবয়বটি। কিছুক্ষণ পর মামা আসলে সেও জিনিসটা দেখতে পান এবং নানিকে তাড়াতাড়ি বাসায় ঢুকতে বলেন। এরপর রাতে বারান্দায় আর বসত না নানি। মামাও রাত করত না। তারপর আর তেমন কিছু ঘটেনি। কিন্তু দুটো ঘটনার পরপরই যারা যারা সেই অবয়বটা দেখেছে সবারই বসন্ত হয়েছিল। প্রথমবার আমার নানিজান আর তার ভাইয়ের, আর তাকে যারা সেদিন বাঁচিয়েছিল তাদের সবার, আর দ্বিতীয়বার আমার মামার আর আমার মামার পরিবারের সবার। নানিজান বলে ওই অবয়বটা নাকি গুটি বসন্তের অবয়ব।
সাদা শাড়ি পরে সে আসে, যেখানে আসে এই রোগটা সাথে করে নিয়ে আসে, মানুষকে আক্রান্ত করে। এই কথা শুনে আমার জহির রায়হানের 1000 বছর ধরে উপন্যাসের ওলা বিবির কথা মনে পড়ে যায়। সবাই বলতে পারে এটা গ্রাম্য কুসংস্কার, কিন্তু অবয়বটা দেখার পরপরই সবাই আক্রান্ত হলো। এটা কেন হয়েছিল আমার কাছেও একটি রহস্য। আজকের ঘটনাটি 2 জন মিলে লিখছি। আমার নাম রফিক উদ্দিন, আমার বাসা বর্তমানে সৌদি আরবে। আমার নাম দিদার ইসলাম রৌদ্র, আমার বাসা ফরিদপুর বাগপুরা গ্রামে, থাকি সৌদি আরবে। আমরা দুজনেই আপনার অনেক বড় ভক্ত আসলে। তারপরে তিনি অনেক কথাই বলছেন। যাই হোক, আমরা সরাসরি ঘটনায় চলে যাব। রফিক বলছেন, আমি রফিক। সেই দিনটা ছিল শনিবার, সালটা ছিল 2014। আমি একজন ড্রাইভার ছিলাম, গাড়ি চালাতাম প্রতিদিনের মতো। ওই দিন আমি 10টা থেকে 10:30টার মধ্যে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হলাম, রাতের খাবার শেষ করলাম। ঘুমাতে ঘুমাতে প্রায় 12:30টা বেজে গেছে, তখনও ঘুম আসছিল না। তারপর মনে মনে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। সেই উদ্দেশ্যে আমি ঘর থেকে বের হলাম। তো মাঝে মাঝেই মন খারাপ থাকলে, ভালো না লাগলে ঘুম আসে না। আসলে রাত্রে বাসা থেকে বের হয়ে আমাদের একটি পুরনো পুকুর পাড় আছে আমাদের বাসার দক্ষিণ সাইডে, ওইখানে গিয়ে বসতাম, আড্ডা দিতাম। তো আজকেও ওইখানে গিয়ে বসলাম, যেহেতু অনেক রাত ছিল, কেউ কোনো মানুষ থাকার কথা না, আমি একাই ছিলাম। তো বসার পরে হঠাৎ করে একটা গরম বাতাস আমার শরীরে এসে লাগলো এবং আমি শিওরে উঠলাম। তো বলে রাখা ভালো, আমি একজন গাড়ির চালক ছিলাম, অনেক রাত্রে গাড়ি চালাতাম, ওরকম একটা ভয় পেতাম না। কিন্তু শরীরে যখন বাতাসটা লাগলো, আমি নিজেই এদিক ওদিক তাকালাম, কোনো জায়গায় বাতাস নাই। হঠাৎ আমার শরীরে কেন বাতাস এসে লাগবে? আমি ভয় পেয়ে যাই। আসলে ভালো করে বলতে গেলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ভেতরে একটা ভয় ঢুকে যায়, মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে। আমি বাসায় যাব কখন, বাসায় যাব, পুরো শরীরটা আমার ঘেমে যাচ্ছে। ভয়ে মনে হচ্ছে এই বুঝি কেউ এসে আমাকে ধরলো, বুঝি কারো ছায়া আমি এখন দেখতে পাবো। তাই তখন মনের ভেতর এরকম একটা ভয় জাগলো যে আশেপাশে কোনো মানুষ নেই, নীরব হালকা চাঁদের আলো ছিল। আমার মাথায় একটা চিন্তা আসলো, মুরব্বীরা বলতো যদি কোনো খারাপ আবহাওয়া উপলব্ধি করতে পারি বা পেছনে কিছু দেখতে পারি তাহলে যেন ঘুরে না তাকাই পেছনে। কিন্তু তারপরেও আমি পেছন ঘুরে তাকাই এবং যা দেখি সেটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সাদা কাফনের কাপড় পরা 2টা হাত, লম্বা, অনেক লম্বা সেই হাতগুলো, এবং তার চোখও দেখা যাচ্ছে অনেকটা বড় বড়, এবং সে আমাকে হাত ইশারা করে ডাকছে। অর্থাৎ একটা কাফনে পরা মানুষ, সে হাত ইশারায় ডাকছে। আমার মাথায় তখন কোনো কিছু কাজ করছিল না, অবশ হয়ে যাচ্ছিল আমার পুরো শরীর। মনে হচ্ছিল এই মুহূর্তে আমি জ্ঞান হারাবো। সাহস করে অনেক দোয়া পড়ে, যেহেতু আমি গাড়ি চালাতাম, আমি মাঝে মাঝে সিগারেট খেতাম, তাই আমার কাছে সিগারেট এবং লাইটার ছিল। আমি লাইটারটা জ্বালিয়ে দেখি ও চলে যায় কিনা, কিন্তু লাইটারটা বের করার সাথে সাথে আমার হাত থেকে পড়ে যায়। যেহেতু পুকুর পাড়ে সিঁড়িটা ছিল, তাই একটা কোনা লাইটারের ভেঙে যায়, আর সেটা চলে না। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি একটা দৌড় দিয়ে বাসায় যাব এরকম একটা কিছু ভাবছি, কিন্তু দৌড় শুরু করলাম, কিন্তু মনে হচ্ছে ও পেছন থেকে এখনই আমাকে টেনে ধরবে, আমাকে ধরে ফেলবে। একটা সময় আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। হঠাৎ করে জোরে তুফানের মতো একটা বাতাস এসে মনে হচ্ছে আমাকে ওইখান থেকে উড়িয়ে পুকুরের মাঝখানে এসে ফেলে দেয়। আমি কোনো রকমের দোয়া দুরুদ পড়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলাম। আমি যতই দোয়া পড়ি, ঝনঝন শব্দ এবং চারিদিকটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়। জানি না ওই বাতাস আর ওই শব্দের উৎস কোথা থেকে। অনেক কষ্টে আমি আম্মু আম্মু বলে চিৎকার করে উঠলাম। এক দৌড়ে কোনো রকমে আমি বাসায় পৌঁছে অজ্ঞান হয়ে যাই। তারপরের ঘটনা আমার আর মনে নেই। আমি স্বাভাবিক অবস্থায় ফিরি, তখন সব কিছু আম্মুকে খুলে বলি। তারপর এক তান্ত্রিককে ডাকা হয় এবং সেই তান্ত্রিক আমাকে দেখে এবং ওই পুকুরের পাড়টা দেখে বলল যে ওই দিন যা ঘটেছে সেই পুরো ব্যাপারটারই বর্ণনা তিনি দেন, এবং সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তান্ত্রিক বলল ওই পুকুর পাড়ে নাকি একটি জিন আছে, সে নাকি আমাকে অনেক আগে থেকেই ফলো করত, অনেক ঘটনা বলে সে, এবং সেই ঘটনাগুলো তিনি এখানে উল্লেখ করেন। এবং তিনি বলেন যে তারপরে তাবিজ পড়া এবং পানি দেওয়া হয়
বলতে ভুলে গেছি, রাসেল ভাই, আমার শরীরে অনেক জ্বর ছিল এবং জ্বর কোনোভাবেই কমছিল না। পরে আমাকে দোয়া দুরুদ পড়ে ঝাড়ফুঁক করা হয়, তারপরে আমি সুস্থ হই। ঘটনার সূত্রপাত ঘটে 2023 সালের জুন মাসে। আমি সন্ধ্যার সময় অন্য দিনগুলোর মতো পড়ার টেবিলে পড়তে বসেছি। এমন সময় আমার কানে ভেসে আসে কিছু অদ্ভুত শব্দ। মনে হচ্ছে কেউ যেন আমার কানের কাছে এসে ফিস ফিস করে কিছু একটা বলছে। আমার মনে হয় আমার কানের মধ্যে কেউ ফুঁ দিচ্ছে। যখনই আমি পড়ায় গভীরভাবে মনোযোগ দিতে যাব, ঠিক তখনই এমনটা শুরু হয়ে যায়। যাই হোক, এসবের কিছুক্ষণ পর শুরু হয় আমার তীব্র মাথা ব্যথা। মনে হচ্ছে কেউ আমার মাথায় কোনো কিছু দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে ফেলছে। মাথায় তীব্র ব্যথা শুরু হওয়ার জন্য আমি সাথে সাথেই পড়ার টেবিল থেকে উঠে বিছানায় শুয়ে পড়ি। পড়ার টেবিল থেকে ওঠার 10 মিনিটের মধ্যে আমার মাথা ব্যথা এক নিমেষে একদম ঠিক হয়ে যায়, কোনো প্রকার ওষুধ খাওয়া ছাড়া। এই ঘটনাটা সেদিন আমাকে অনেক ভাবিয়ে তোলে। পড়তে বসেছি, এমন সময় কানের কাছে বিভিন্ন ফিসফাঁস শব্দ, আবার হঠাৎ তীব্র মাথা ব্যথা। হঠাৎ কেন এমন হলো? যাই হোক, এর পর দিন আমি সকাল 10টার দিকে আবার পড়তে বসি। 5 মিনিট পড়তে বসেছি, এমন সময় গতকালের মতো আবার শুরু হয় কানের কাছে ফিসফাঁস। এর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় গতকালের মতন তীব্র মাথা ব্যথা। সাথে সাথেই আমি পড়ার টেবিল থেকে উঠে, গতকাল রাতে আমি 10টার দিকে ঘুমিয়ে গিয়েছিলাম। এরপরও আজকে আমার ঘুম ভাঙল 2টা নাগাদ। কি হচ্ছে সব, আমি কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, ওই দিনটা ভালোই ভালোই কেটে যায়, কিন্তু আমি পড়তে বসতে পারছিলাম না। পড়তে বসার জন্য পড়ার টেবিলে বসলেই কানের কাছে ফিস ফিস শব্দ এবং কিছুক্ষণ পরেই তীব্র মাথা ব্যথা। পড়া ছেড়ে উঠে পড়লেই কিছুক্ষণের মধ্যে মাথা ব্যথা গায়েব। যাই হোক, ওই রাতে যথারীতি আমি খাবার খেয়ে রাত 11টা নাগাদ ঘুমিয়ে পড়ি। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ করে স্বাভাবিকভাবে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতেই আমার চোখ যায় আমার রুমের দরজার দিকে। আমি আঁতকে উঠি। আমার রুমের টেবিল ল্যাম্পের স্বচ্ছ আলোয় আমি দেখতে পাই দরজার সামনে কালো জমাট বাঁধানো ধোয়ার ন্যায় মানুষ আকৃতির কিছু একটা দাঁড়িয়ে আছে। এটা দেখা মাত্রই আমি বিছানায় উঠে বসি। তখনও সেই জিনিসটা আমার দরজার সামনে ঠাঁই দাঁড়িয়ে আছে। আমি কিছু করতেই পারছিলাম না, বুঝতেই পারছিলাম না। এমন সময় হঠাৎ করে আমার পুরো শরীর একদম নিস্তেজ হয়ে যায়। আস্তে আস্তে আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে শুরু করে। এমন সময় হঠাৎ আমি পেটে তীব্র একটা ব্যথা অনুভব করি। মনে হয় আমার পেটে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। এরপর আমার আর কিছু মনে নেই। পরদিন সকালে ঘুম ভেঙে যেতেই আমি দেয়াল ঘড়ির দিকে তাকাই। ঘড়িতে দুপুর 2:30 বাজে। এসব হচ্ছেটা কি আমার সাথে? গতকাল রাতে ওটা কি দেখলাম? এসব ভাবতে ভাবতে আমি দৌড় মেরে মার কাছে যাই এবং কদিন যাবৎ আমার সাথে ঘটে যাওয়া ঘটনা ও গতকাল রাতের সব ঘটনা খুলে বলি। আমার সব কথা শুনে মা বলতে শুরু করেন, আজ সকালে আমি যখন তোকে ঘুম থেকে জাগাতে গিয়েছিলাম তোর রুমে ঢুকে দেখি তুই ঘুমের মধ্যেই কাঁপছিস। এরপর আমি তোর মাথায় হাত দিয়ে দেখি তোর তীব্র জ্বর। এরপর আমি আর তোকে ঘুম থেকে জাগাইনি, কিন্তু এখন দেখি তুই দিব্যি সুস্থ। আমার মন বলছে আবারও হয়তো কোনো অস্বাভাবিক ঘটনা শুরু হয়েছে। তুই একবার জিন হুজুরের সাথে গিয়ে দেখা করে আস। এরপর মার কথা মতো আমি জিন হুজুরকে কল করি, কিন্তু তিনি কল রিসিভ করেন না। হুজুরকে ফোনে না পেয়ে ওই দিন আসরের নামাজের সময় হুজুর যে মসজিদে ইমাম, আমি সেই মসজিদে চলে যাই। কিন্তু সেখানে গিয়ে আমি জানতে পারি গত 4 দিন আগে হুজুর মসজিদের দায়িত্ব হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে গিয়েছেন তার গ্রামের বাড়ি। এই কথা শুনে আমি একদম হতাশ হয়ে বাসায় চলে আসি। বাসায় এসে আমি হুজুরকে অনেকবার কল করি, কিন্তু তিনি আমার কল রিসিভ করেন না। ওই দিন রাতেই ঘটে এক অদ্ভুত ঘটনা। রাতের খাবার খেয়ে রাত 11টা নাগাদ শুয়ে পড়ি। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও যাই। হঠাৎ করেই আমি ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নে আমি দেখতে পাই একটা নির্জন রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে কোথাও যাচ্ছি। হঠাৎ করেই চারিদিকের স্বচ্ছ সূর্যের আলো কালো বর্ণ ধারণ করে চারিদিকে ধোঁয়ার মতো ছড়িয়ে পড়েছে। অন্ধকার ছেয়ে যায় চারপাশটায়। এমন সময় আমি দেখতে পাই আমার চারদিক থেকে 5-6 জন লোক লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে আমার দিকে। হঠাৎ এক নিমিষেই সেই লোকগুলো আমার একদম কাছাকাছি চলে আসে। লোকগুলো আমার কাছাকাছি আসতেই আমি সেই লোকগুলোর চেহারা খেয়াল করি।
প্রত্যেকের চোখ, নাক, কান সব অস্বাভাবিক অদ্ভুত আকৃতির। তাদের চেহারাও অন্যরকম। তাদের প্রত্যেকের পরনে খুব অদ্ভুত রকমের কিছু একটা, এবং তাদের শরীরে যদি এমন হয় যে গাছের ছাল দিয়ে কোনো মানুষের পুরো শরীর পেঁচিয়ে দেওয়া হয়েছে, সেই মানুষটাকে দেখতে যেমন লাগবে সেই 5 জন লোকগুলো দেখতে ঠিক তেমনটা। সেই 5 জন লোক আমার কাছাকাছি এসেই খুব বিশ্রীভাবে হাসতে শুরু করে। এদের মধ্যে 2 জন লোক হঠাৎ করে আমার ওপর থুথু নিক্ষেপ করে, আর বাকি 3 জন লোক আমার ওপর বমি করতে শুরু করে। আমি পুরো থুতু আর বমিতে মেখে যাই। এটা দেখা মাত্রই আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখি আমার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছে। ওই রাতে এই স্বপ্নটিকে আমি স্বাভাবিকভাবে খারাপ স্বপ্ন মনে করে আবার ঘুমিয়ে পড়ি। এর পর দিন যথারীতি আমার ঘুম ভাঙে দুপুর 2টা নাগাদ। ঘুম ভাঙতেই আমি মার কাছে যাই। মার কাছে যেতেই আমি দেখতে পাই মা মলিন মুখে বসে আছেন। আমাকে দেখেই মা বলে ওঠেন, বাবা, তুমি ভালো কোনো হুজুরের খোঁজ করো। কিছুদিন আগে থেকেই আমার মন বিচলিত হচ্ছিল। আমার মন বলছিল বড় কোনো বিপদ আসছে, হয়তো সেই বিপদ চলে এসেছে। কি হয়েছে মা? হঠাৎ এমন কেন বলছো? গতকাল রাতে ফজরের আজানের আগে তোমার বাবা এবং আমি ফজরের সালাত আদায় করার জন্য ঘুম থেকে উঠেছি। এমন সময় আমরা দুজনেই শুনতে পাই তোমার রুম থেকে জোরে জোরে গোঙানির আওয়াজ আসছে। আমি এবং তোমার বাবা দৌড়ে তোমার রুমে যাই। তোমার রুমে প্রবেশ করতে আমি তোমার রুমে লাইট জ্বালিয়ে দেই। লাইট জ্বালাতে আমরা দেখতে পাই ঠিক তোমার মাথার কাছে কালো জমাট বাঁধানো একটা ছায়া ঠায় দাঁড়িয়ে আছে, আর তুমি বিছানায় শুয়ে কাঁপছো এবং গোঙাচ্ছ। এটা দেখা মাত্রই তোমার বাবা উচ্চ স্বরে বিভিন্ন সূরা পড়তে শুরু করেন। তখনও সেই জিনিসটি তোমার মাথার কাছে ঠাঁয়ে দাঁড়িয়ে আছে। এক বিন্দু পরিমাণ নড়চড় নেই জিনিসটির। এমন সময় শুরু হয় আমাদের বাসার পাশের মসজিদে ফজরের আজান। ফজরের আজান শুরু হওয়া মাত্রই সেই জিনিসটি আমাদের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর আমি তোমার বাবা তোমাকে অনেকবার ঘুম থেকে জাগানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি ঘুম থেকে ওঠোনি। মার মুখে সব শুনে আমি বেশ চিন্তায় পড়ে যাই। কেন আমার সাথে এমন অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করলো আমি কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, রাতে আমার সাথে এমন সব ঘটনা ঘটছে বিধায় বাবা আমার সাথে আবার ঘুমাবেন বলে মনস্থির করেন। এরপর স্বাভাবিকভাবে রাত 11টা নাগাদ আমি এবং বাবা ঘুমিয়ে পড়ি। হঠাৎ বাবার গোঙানির শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভাঙতেই আমি দেখতে পাই বাবা ঘুমের মধ্যেই গোঙাচ্ছে। এটা দেখে আমি বাবাকে স্বপ্নে দেখতে পেতাম সেই 5 জন লোক আমার শরীরে কামড় দিয়ে আমার শরীর থেকে মাংস ছিঁড়ে খেতে শুরু করেছে। আবার কোনো একদিন স্বপ্নে আমি দেখতে পেতাম সেই লোকগুলো তাদের একে অপরের শরীরে কামড় দিয়ে সেখান থেকে মাংস ছিঁড়ে আমার মুখে পুড়ে দিচ্ছে। এভাবে প্রায় মাঝে মধ্যেই রাতে এমন বাজে বাজে বিভিন্ন স্বপ্ন দেখতে শুরু করি আমি। এসবের জন্য আমি মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়ি। যাই হোক, এভাবে কেটে যেতে থাকে একের পর এক দিন। দেখতে দেখতে পবিত্র ঈদুল আজহা চলে আসে। ঈদের দিন রাতে ঘটে এক বাজে ঘটনা। ঈদের দিন রাতে স্বাভাবিকভাবেই রাতের খাবার খেয়ে আমি রুমে এসে একা ঘুমিয়ে পড়ি। সেদিন বাবা আমার সাথে ঘুমাননি। একটা সময় ঘুমের মধ্যে আমি হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা অনুভব করায় একটা সময় আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতেই আমি ডিম লাইটের আবছা আলোতে দেখতে পাই কালো জমাট বাঁধানো একটা অবয়ব ঠিক আমার মাথার উপরে ভাসছে। এটা দেখা মাত্রই আমি চমকে উঠি। এর মধ্যে আমি কিছু ভেবে ওঠার আগেই সেই অবয়বটি আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। সাথে সাথেই আমার পুরো শরীর পাথরের মতো কঠিন হয়ে যায়। সেই সাথে আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আসে। না আমি শরীরের কোনো অংশ নাড়াতে পারছিলাম, না কিছু দেখতে পাচ্ছিলাম। এমন অবস্থায় হঠাৎ করেই আমি আমার মুখ ও নাকের ওপরে প্রচণ্ড চাপ অনুভব করি। মনে হচ্ছে কেউ হাত দিয়ে আমার নাক এবং মুখ চেপে ধরেছে। আমি শ্বাস নিতে পারছিলাম না। আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম হতে থাকে। আজকের দিনের আলো আমি আর হয়তো দেখতে পাবো না, এমনই মনে হচ্ছিল। হয়তো আজকের রাতটাই আমার শেষ রাত। এমন সময় আমার কানে ভেসে আসতে শুরু করে আয়াতুল কুরসির আয়াত। এরপর আমার আর কিছু মনে নেই। পরদিন আমার জ্ঞান ফিরে আসতেই পুরো শরীরে তীব্র ব্যথা অনুভব করেছিলাম আমি। জ্ঞান ফিরতে আমি দেখতে পাই বাবা এবং মা মলিন মুখে আমার পাশে বসে আছেন। আমার জ্ঞান ফিরতেই বাবা আমাকে উদ্দেশ্য করে বলে ওঠেন, বাবা, তুমি ঠিক আছো?
গতকাল রাত আনুমানিক 3টে নাগাদ তোমার গোঙানির শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতে আমি দৌড়ে তোমার রুমে চলে আসি। তোমার রুমে প্রবেশ করতে আমি লাইট জ্বালিয়ে দেই। লাইট জ্বালাতেই এক ভয়ানক দৃশ্য দেখতে পাই আমি দেখি ভয়ানক কালো লম্বা জমাট বাঁধানো ছায়া ঠিক তোমার শরীরের উপরে ভাসছে, আর একদিকে তুমি বিছানায় শুয়ে ছটফট করছো, ভয়ানকভাবে গোঙাচ্ছ। এটা দেখা মাত্রই আমি উচ্চস্বরে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করি। আয়াতুল কুরসি পাঠ করার এক পর্যায়ে সেই অবয়বটি আস্তে আস্তে আমার চোখের সামনে মিলিয়ে যায়। বাবা, কি যে হচ্ছে তোমার সাথে আমি কিছুই বুঝতে পারছিলাম না। বাবার সব কথা শুনে আমি গতকাল রাতে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা বলে ফেলি। আমিও কিছু ভেবে পাচ্ছিলাম না এসব কি শুরু হলো আমার সাথে। আমি দিন দিন মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়ছিলাম। আস্তে আস্তে আমার মনে হতে থাকে আমি দিন দিন এক ধাপ করে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। যাই হোক, ঈদের 5ম দিন ঘটে আমার সাথে আরেকটি ভয়ানক ঘটনা। ঈদের 5ম দিন সন্ধ্যায় হঠাৎ করে আমার বাবার কাছে খবর আসে আমার বাবা ছোটবেলার একজন খুব কাছের বন্ধু রাজীব আঙ্কেল খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। এসব খবর শুনে বাবা মা আমার ছোট ভাইকে সাথে নিয়ে চলে যান রাজীব আঙ্কেলকে দেখতে হাসপাতালে। বাবা মা আমাকেও অনেকবার তাদের সাথে যেতে বলেন, কিন্তু আমি যাইনি। এমনিতেই আমার মন এবং শরীর কোনোটাই ভালো না, এর মধ্যে যদি হাসপাতালে যাই তখন আরো ভালো লাগবে না। যাই হোক, রাত 11টা নাগাদ বাবা হঠাৎ কল করে জানান তারা আজকে বাসায় আসতে পারবেন না। আঙ্কেলের শরীরের অবস্থা খুব একটা ভালো না। আজকে পুরো বাসায় একাকী রাত কাটাতে হবে, এটা ভেবেই মনে মনে প্রচন্ড ভয় লাগতে শুরু করে আমার। যাই হোক, এরপর রাতের খাবার খেয়ে আমি বিছানায় শুয়ে শুয়ে ফোন চালাতে থাকি। ফোন চালাতে চালাতে বেজে যায় রাত 12:30। এমন সময় হঠাৎ করে আমার কানে ভেসে আসে অদ্ভুত এক কান্নার শব্দ। কিছুক্ষণের মধ্যে সেই শব্দটা তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। আমি প্রথমে ভাবি এই শব্দটা হয়তো আমার বাসার বাইরে থেকে আসছে, কিন্তু না, শব্দটা তীব্র হতেই আমি খেয়াল করি এই শব্দটা আমার বাবা মার রুম থেকে ভেসে আসছে। আমি তখনই বুঝে যাই আজ খারাপ কিছু একটা হতে চলেছে। আমি সাথে সাথে বিছানায় উঠে বসি। এমন সময় শুরু হয় আমার বাবা মার রুমের ভেতরে দেয়ালে ধূপধাপ শব্দ। মনে হচ্ছে কেউ দেয়ালের মধ্যে প্রচন্ড জোরে জোরে কিছু একটা দিয়ে আঘাত করছে। আমি সাথে সাথেই দৌড়ে বাবা মার রুমে চলে যাই। বাবা মার রুমে প্রবেশ করেই রুমের লাইট জ্বালিয়ে দেই, কিন্তু সেখানে কিছু দেখতে পাই না। হঠাৎ করেই এক নিমিষে পুরো পরিবেশ একদম নীরব হয়ে যায়। এরপর আমি সিদ্ধান্ত নেই আজ রাতে আমি আর বাসায় অবস্থান করব না। গত ঘটনা, আমি আমার একজন পরিচিত আঙ্কেল তার সাথে চায়ের দোকানে বসে বলেছিলাম আমি সেই চায়ের দোকানে আজ রাতটা কাটিয়ে দেব। যেই ভাবা সেই কাজ। সেই চায়ের দোকানের উদ্দেশ্যে যাবার জন্য আমি বাসার কেচি কেটে তালা লাগিয়ে বাসার উঠোনে মাত্র পা রেখেছি। এমন সময় আমি আমার উঠোনের বাম সাইডে দেখতে পাই মানুষের আকৃতির 3টি অবয়ব দাঁড়িয়ে আছে। তাদের প্রত্যেকের উচ্চতা স্বাভাবিকের থেকে একটু বেশি। তাদের চেহারার দিকে তাকাতেই আমার পুরো শরীর ঠান্ডা হয়ে ভয় জমে যায়। তাদের মধ্যে থেকে একজনের চেহারা আমার বাবার চেহারার মতো, দ্বিতীয় জনের চেহারা আমার চেহারার মতো এবং তৃতীয় জনের চেহারা আমার ছোট ভাইয়ের চেহারার মতো। তাদের প্রত্যেকের চোখের কোটরে কোনো চোখ আছে বলে মনে হচ্ছে না, চোখের অংশে রয়েছে অন্য কিছু। এটা দেখা মাত্র আমি দৌড়ে বাসার মেইন গেট থেকে বেরিয়ে সেই চায়ের দোকানের উদ্দেশ্যে দৌড়াতে শুরু করি। প্রায় মিনিট 7 পর আমি সেই দোকানে পৌঁছে যাই। আমি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না এই সব দৃশ্য। এরপর সারা রাত আমি সেই চায়ের দোকানেই কাটিয়ে দেই। পরদিন সকালে বাবা মা এসে আমাকে কল করেন। এরপর আমি বাসায় যাই। বাসায় গিয়ে আমি বাবা মাকে গতকাল রাতের ঘটনা বলি। আমার এসব কথা শুনে বাবা বলে ওঠেন, খুব খারাপ কোনো অপশক্তি আমাদের বাসায় প্রবেশ করেছে। আমি তোমাদের কাছ থেকে একটা কথা লুকিয়েছি। বাবা, তুমি গতকাল রাতে যে 3টি ফল হচ্ছিল না, গতকাল রাতেও তো ফোন একদম ঠিকঠাক কাজ করছিল, সেই ফোন আজকে হঠাৎ কেন বন্ধ হয়ে গেল? ফোনটা একদম নতুন ছিল। 4 মাস আগে আমার চাচ্চু সৌদি আরব থেকে আমার জন্য এই ফোন এবং একটি ল্যাপটপ নিয়ে এসেছিলেন। যাই হোক, ফোনটার কি সমস্যা হয়েছে সেটা দেখার জন্য আমি আমার এক পরিচিত ভাইয়ের সার্ভিসিং সেন্টারে যাই ফোনটাকে নিয়ে। এরপর সেই ভাইটি ফোনটি খুলতে শুরু করেন। ফোন খোলার পর সেই ভাইটি বলেন, ভাই, আপনার ফোনের মাদারবোর্ডের যা অবস্থা, মাদারবোর্ডের জায়গায় জায়গায় পড়ে গিয়েছে, ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে। আর ভাই, ফোনটা কি পানিতে পড়ে গিয়েছিল? ফোনের ভেতরে জায়গায় জায়গায় পানি লেগে আছে। দেখেন ফোনের ভেতরে কি অবস্থা। ভাই, এই ফোন যে টাকা দিয়ে রিপেয়ার করাবেন সেই টাকা দিয়ে নতুন আরেকটি ফোন কেনা যাবে।
আমি সেই ভাইয়ের সব কথা শুনে এবং আমার ফোনের ভেতরের অবস্থা দেখে একদম বাকরুদ্ধ হয়ে যাই। গতকাল রাতে যে ফোনটা একদম ঠিকঠাক ছিল, এক রাতের ব্যবধানে সেই ফোনের অবস্থা এমন হলো কিভাবে, আর ফোনের ভিতরে পানি কিভাবে প্রবেশ করলো? মনে এসব প্রশ্নের পাহাড় করতে শুরু করে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি এসব প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না। কি আর করার, আমি নিরুপায় হয়ে চলে আসি বাসায়। বাসায় এসে আমার মাকে সবকিছু জানাই। এসব শুনে মাও বেশ অবাক হয়ে যান। যাই হোক, আমার ফোন নষ্ট হয়ে গিয়েছে এই বিষয়টা আমার বন্ধুদের জানানো দরকার ছিল। এজন্য আমি পড়ার টেবিলে রাখা ল্যাপটপটা অন করার চেষ্টা করি, কিন্তু একই ফোনের মতো ল্যাপটপও অন হচ্ছিল না সেদিন। ভাবি ল্যাপটপে হয়তো চার্জ শেষ হয়ে গেছে। ওই দিন বিকেলে আমি ল্যাপটপ সার্ভিসিং সেন্টারে নিয়ে যাই। এরপর তারা ল্যাপটপের বিভিন্ন পার্টস খুলে দেখার পর আমাকে জানান ল্যাপটপের মাদারবোর্ডের বিভিন্ন বিভিন্ন জায়গায় পুড়ে গিয়েছে এবং মাদারবোর্ডের ভেতরে পানি ঢুকে পড়েছে। আমার ফোনের যেরকম অবস্থা হয়েছিল, আমার ল্যাপটপের ঠিক একই রকম অবস্থা। একথা শোনার পর আমি বেশ অবাক হয়ে যাই, কারণ একই দিনে দুইটা ইলেকট্রনিক ডিভাইস একইভাবে নষ্ট হয়ে যাওয়াটা কি সত্যিই স্বাভাবিক? একদমই না। যাই হোক, এর পরের দিন ঘটে আরও একটা ঘটনা যেটি আরও অস্বাভাবিক। এর পর দিন আমার মা এবং বাবার ফোন নষ্ট হয়ে যায়। ফোন দুটো আমি সার্ভিসিং সেন্টারে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর সার্ভিসিং সেন্টারের ভাই আমাকে একই রকম কথা বলেন যে আমার ফোনের যেরকম অবস্থা হয়েছিল এ দুটো ফোনেরও ঠিক। শুয়ে শুয়ে টিভি দেখছি, এমন সময় হঠাৎ আমি রুমের বাইরে বিড়ালগুলোর শব্দ শুনতে পাই। তিনটা বিড়ালই তাদের স্বরে অনবরত শব্দ করে যাচ্ছে। মিনি ছাড়াও আরও তিনটা বিড়াল ছিল। বিড়ালগুলো যে কেন এরকম শব্দ করছে সেটা দেখার জন্য আমি বাইরে বের হই। রুম থেকে বেরোতেই দেখি বিড়ালগুলো আমার পাখিগুলো যে রুমে রাখা ছিল সেই রুমের দরজার সামনে বসে আছে এবং তারা মুখ দিয়ে শব্দ করে যাচ্ছে। এটা দেখার সাথে সাথে আমি বুঝে যাই কোনো একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। আমি পাখির রুমে চলে যাই। বিড়ালগুলো শব্দ পেয়ে আমার বাবা মাও সেই রুম থেকে বেরিয়ে আসেন। এই কিছুদিন হয়েছে পাখিগুলো আমি বারান্দা থেকে বাসার পকেট রুমে শিফট করেছি। যাই হোক, পাখির রুমের দরজা লক খুলে রুমের ভেতরে আমরা প্রবেশ করি। রুমে প্রবেশ করার পর আমরা যেটা দেখি সেটা একদমই মেনে নেওয়ার মতন কোনো কিছু না। আমরা দেখি যে পুরো রুম ওলটপালট হয়ে আছে। পাখির সবগুলো খাঁচায় স্ট্যান্ড থেকে নিচে পড়ে আছে। এমন সময় আমার চোখ যায় রুমের ডান সাইডের কোনার টেবিলের দিকে। সেখানে ছিটছিটে রক্ত। রক্ত দেখার সাথে সাথে আমি নিচে মেঝের দিকে তাকাই। মেঝের দিকে তাকাতে আমি এক ভয়ানক দৃশ্য দেখতে পাই। আমার সেই লুটিনো রেড হেড অফলাইন লাভ বার্ড পাখি দুটোর মাথা দেহ থেকে আলাদা করে ছেঁড়া এবং সেটা মেঝেতে পড়ে আছে। এটা দেখে আমি সাথে সাথে আমার সেই দুটো পাখির খাঁচার দিকে ছুটে যাই। খাঁচার ভেতর দিকে তাকাতেই আমি দেখি খাঁচার ভেতরে পাখি দুটো নিথর দেহ পড়ে আছে, মাথা বিহীন অবস্থায়। আমার সবগুলো পাখি ঠিক আছে, শুধুমাত্র সবচেয়ে প্রিয় পাখি এভাবে পড়ে আছে। সেই শয়তানগুলো গতবার মেরেছে আমার সবচেয়ে প্রিয় বিড়ালকে, আর এইবার তারা আমার সবচেয়ে প্রিয় পাখি দুটোকে মেরে ফেলেছে। এই ঘটনার পর আমি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করি, সেটি হলো শয়তানগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস এবং আমাদের সবচেয়ে ভালোবাসার অথবা শখের বিভিন্ন জিনিস একের পর এক ক্ষতিগ্রস্ত করছে। আর তারা এই কথাটাই বাবার স্বপ্নে এসে বারবার বলেছিল, আমাদের সুখের অস্তিত্ব তারা মিটিয়ে দেবে। যাই হোক, এই ঘটনা ঘটার পরের দিন বিকেলে আমার ফোনে একটি কল আসে। কলটি ছিল জিন হুজুরের। কলটা রিসিভ করতে ওই পাশ থেকে হুজুর মলিন কণ্ঠে বলতে শুরু করেন, জিয়াদ, কিছুদিন আগে তুমি আমাকে কল করেছিলে, কিন্তু আমি কলটি এই মহিলা মূর্তি বা মহিলা অবয়ব ওনাকে ভয় দেখাতো, উনি ভয় পেতেন। মাঝে মাঝে ওনার গায়ে জ্বর আসতো, মাঝে মাঝে এধার ওধার লাপাতা হয়ে যেতেন। তারপর ওনাকে এখানে ওখানে অজ্ঞান অবস্থায় পাওয়া যেত। আনার পর জিজ্ঞেস করলে বলা হতো ওনার আর কিছুই মনে নেই। তো এইরকমেরই একদিনের কাহিনী। ওনার যে কাকা ছিলেন আমার টিচারের, তো উনি আর কি একদিন আসেন ওই আমার টিচারদের ঘরে। ওনাদের ঘর তো ছিল বাড়ির পাশে, তো ওই মূল বাড়ি থেকে একটু সাইডে তো ওনাদের ঘর ছিল। তো ওখানে আসেন। উনি করতেন কি, মাঝে মাঝে আসতেন, গল্প গুজব করতেন, করার পর খাওয়া দাওয়া করে উনি আবার বাড়ির ভিতর চলে যেতেন, গিয়ে ওনার বাবার ঘর যে ওখানেই থাকতেন। তখন ওনারও বয়স বেশি ছিল না, তো লেখাপড়া করতেন। তো একদিন এরকম আসলেন। তো আসার পর তখন আমার টিচার যারা ছিলেন তারা সবাই সামনে বসে পড়তেছিলেন। তো সবাই দেখলেন যে উনি আসছে। তো আসার পর আর কি উনি ঘরের ভিতরে গেলেন। তো তখন আর কি ওর কোনো খেয়াল নাই। তখন উনি ঘরের ভিতরে শুয়ে, ঘরের যে খাট ছিল ওখানে শুয়েছিলেন। তো শুয়ে এক পর্যায়ে উনি ঘুমিয়ে পড়লেন। তো তখন ওনাদের যে ঘর ছিল, ঘরটা একটু রাসেল ভাই আমি বর্ণনা দেই, নতুবা কাহিনী বুঝতে সমস্যা হবে। তো ওনাদের যে ঘরটা ছিল, ঘরটা তখন পুরোপুরি কমপ্লিট হয়নি, তখনও কাজ চলতেছিল। তো
উনি যেখানে শুয়েছিলেন তো ওখানে একটি বেড়া ছিল। ওই বেড়াটা পুরোপুরি কমপ্লিট হয় নাই, যার কারণে ওই বেড়াটা একটা কাপড় দেওয়া ছিল যাতে শীত না লাগে। তো উনি ওখানে শুয়েছিলেন। তো তখন আমার টিচারেরা সবাই সামনে বসে, ওনার যে ভাই বোন ছিল সবাই মিলে সামনে পড়তেছিলেন। তো উনি হঠাৎ করে আর কি, টিচারের যে বাবা ছিল উনি রাস্তা দিয়ে আসতেছিলেন। তো উনি আসার পর দেখতেছেন যে ওনার ভাই যাচ্ছে। তো যাওয়ার পর উনি জিজ্ঞেস করলেন কই যাচ্ছে, কোনো কথা বলে না। তারপর উনি স্বাভাবিকভাবেই নিলেন হয়তো বা বাসায় যাচ্ছে, আসছিল আমাদের ঘরে। তো উনি আসার পর জিজ্ঞেস করলো যে ঘরে এসে যে একটু আগে তো আমার ছোট ভাই আসলো, কি খেয়ে দিয়ে গিয়েছে না খেয়ে চলে গেল? তো তখন বললেন যে উনি তো ওখানে শোয়ার পর দেখলাম ঘুমাইছে, তো উনি ওখান থেকে কখন গেল? আমাদের তো কিছু খেয়াল নেই, আমাদের তো কিছু বলে যায় নাই। তো তখন তাদের আর কি একটু সন্দেহ জাগে, যেহেতু এর আগেও অনেক সময় অনেক কাহিনী তাদের সাথে ঘটেছে, মানে ওই কাকার সাথে ঘটেছে। তো তখন তারা কি করলো যে তখন তারা সবাই মিলে খুঁজতে বের হলো। বড় গাছটার উপরে দেখতেছি কি যেন জলে, মানে আলোকিত হয়ে যাচ্ছে, মানে ওটার উপরে কি যেন একটি জলমলে কি যেন একটা বসা ছিল, যার কারণে আলো ছড়াচ্ছে। তো তারপর আর আমার কিছু মনে নেই। তারপর যখন আমার জ্ঞান ফেরে আমি ফিল করতে পারি আমার বুকের উপরে অনেক ভারী একটি বস্তু বসা, যার কারণে আমার খুব ব্যথা হচ্ছিল। তো এর পর দিনই সকালবেলা ওই আমার যে টিচার ওনার বাবা আর কি একজন হুজুর আনলেন। তো হুজুর বললেন যে এই সমস্যাটা তো অনেক একটি গভীর সমস্যা হয়ে গিয়েছে এখন, ওনার সাথে একটি মেয়ে জিন ভর করেছে। তো এখন আপাতত এই জিনকে তাড়ানোর মতো শক্তি আমার নেই, আমি আপাতত তাবিজ দিয়ে যাচ্ছি আর কিছু আমল দিয়ে যাচ্ছি, এর থেকে যদি আল্লাহ রেহাই দেন। আর আপনারা কোনো ভালো কোনো ইমাম বা কবিরাজের সাথে যোগাযোগ করুন, যিনি এই সমস্যা থেকে ওনাকে মুক্তি দিতে পারেন। তো তারপর তারা ওই হুজুরের আমল অনুযায়ী এবং তাবিজটা ব্যবহার করতেছিল। তারপর অনেক হুজুর দেখানো হয় মাঝে, কিন্তু অতটা আর কি লাভ হয়নি। তারপর থেকে ওনার সাথে ঘটনাটা ঘটে, এখনো ঘটনাটা ওনার সাথে চলমান, প্রায় অনেক বছর ধরে, এই আজ 8-9 বছর ধরে ওনার সাথে ঘটনাটা চলমান। তো ওনাকে এখনো মাঝে মাঝে, সবসময় না, মাঝে মাঝে দূর থেকে ভয় দেখায়, বা রাত্রে স্বপ্নে এলোমেলো কিছু দেখে জেগে ওঠেন, বা এখনো মাঝে মাঝে রাত্রেবেলা খিঁচুনি দিয়ে ওঠেন। এরকম প্রভৃতি সমস্যা ওনার সাথে প্রতিনিয়তই এখন ঘটে চলছে। তো বা দাদির কাছে ভূতের গল্প শোনা একটি আলাদা রকমের আনন্দ ছিল। আমাদের গ্রামের সব ছেলে মেয়েদের ক্ষেত্রে সেটা হতো, আমার বেলাতেও ব্যতিক্রম নয়। আমি দাদিকে ভূতের গল্প শোনানোর জন্য বায়না করলাম। একদিন যখন আমি আমার দাদিকে ভূতের গল্প শোনানোর জন্য বায়না করেছি, তখন দাদি আমাকে বলে আমার শ্বশুরের সাথে ভয়ঙ্কর একটি ভূতের কাহিনী আছে, যা আমার শ্বশুরের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তার অকাল প্রয়াণ হয়। ঘটনাটি যখন ঘটেছিল তখন দাদার বয়স ছিল 4 বছর। ঘটনাটি আমাকে আমার শাশুড়ি বলছেন। আমার শ্বশুর ছিল খুব সাহসী আর খুব রাগী একজন মানুষ, আর এই কারণে আমাদের গ্রামের মানুষ সহ আশেপাশের সব মানুষই তাকে ভয় পেত। কেউ তার ওপর কোনো কথা বলার সাহস করত না। আমার শ্বশুর রাগী মানুষ হলেও ছিল, আমার শ্বশুর তাকে আটকানোর জন্য যেই তার কাছে যাবে, ঠিক সেই সাথে সাথেই নতুন বইয়ের রূপধারী ডাইনিটা আমার শ্বশুরের গায়ে একটি জোরালো আঘাত করে এবং সাথে সাথে কামড় বসিয়ে দেয়। কালিহাস মাঝি দৌড়ে আসেন আর বলেন, নজু, তুই নিজেই নিজের কপালে কুড়াল মারলি। সূর্য ওঠার আগে যদি আমার কাছ থেকে একটা গাছ নিয়ে আসতে পারিস তাহলে তুই বাঁচবি। কালিহাস মাঝি ডাইনিটাকে নিয়ে চলে যান আর পাশের বাড়ির লোকদের চিৎকার করে ডেকে দিয়ে যান। কিছু লোক চিৎকার শুনে আসে, শ্বশুরকে দেখে চেনে এবং তাকে বাড়িতে নিয়ে আসতে শুরু করে। আমার শ্বশুর সেখানেই 2 বার রক্ত বমি করে, দুর্বল হয়ে পড়ে সে। কালিহাস মাঝির বাড়িতে লোক পাঠানো হয় গাছ নিয়ে আসার জন্য। যখন ঠিক বাড়ির সামনে, তখন আমার শ্বশুর আরও একবার বমি করে এবং আমার শ্বশুর এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। তাকে মাটি দিয়ে আসার পর সবাই মনে করেছিল হয়তোবা ঘটনা এখানেই শেষ, কিন্তু পরদিন রাত হতেই শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। আমার ছোটদের অদ্ভুত আচরণ করতে থাকে। ও একটু একটু হাঁটতে পারত। হঠাৎ ও কাঁদতে শুরু করে এবং চারপাশে গাছগুলো ওপর দিয়ে যেন একটা ঝড় বয়ে যায়। খুব একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে আজান দেওয়ার শব্দ শোনা যায় এবং পরদিন কালিহাস মাঝি খবর পেয়ে আসে। তারপরে কালিহাস মাঝি পরিবারের সবাইকে এক রুমে আসতে বলে, একটি রুমের চারপাশে মোমবাতি জ্বালিয়ে দেয় এবং হঠাৎ করে আবারও একটা ঝোড়ো বাতাস এসে হাজির হয় এবং এই সময় জিনটি আসে এবং হঠাৎ মেয়েদের কণ্ঠে সে বলতে শুরু করে, আমি এই বাড়ির সবাইকে খাবো। এই কথা সে বলে। এরপর কবিরাজ তাকে অনেকভাবে ভয় দেখানোর চেষ্টা করে, তারপরেও সে ছেড়ে যেতে অনেক বেশি রাজি হচ্ছিল না। একটা সময় কবিরাজ তাকে বন্দি করতে সক্ষম হয়। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়, সবাই সবকিছু ভুলেও যায়।
দেবরের বয়স তখন 16। হঠাৎ অসুস্থ হয়ে আমার দেবর কয়েকবার বমি করে সে হঠাৎ করেই মারা যায় এবং সে কয়েকবার লাল কাপড়ে নতুন বউয়ের কথা বলে। ঘটনাটা এত দ্রুত ঘটে কবিরাজকে আনারও সময় পাওয়া যায় না। এরপর আবার কবিরাজ আসে এবং বলে যে কোনোভাবে ছাড়া পেয়েছে, ওকে আটকাতে হবে এবং এই বাড়ি বন্ধ করতে হবে।